তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আমি সোহাগ দেবনাথ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বাংলাবাজার প্রথমখান ডিগ্রি কলেজ ভোলা। করোনা পরিস্থিতির মধ্যে সকলেই যার যার পাশে অবস্থান করছো। তোমরা অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণী ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রথম পত্র প্রাকৃতিক ভূগোল তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমিরূপ পরিবর্তন। আমরা প্রথমে প্রশ্ন আসে যে ভূমিরূপটা কি। ভূমিরূপটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে ভূমির যে আবরণ সেটা হচ্ছে ভূমিরূপ। আর পরিবর্তনের কথাটা যদি বলি, প্রতিনিয়তই ভূমিরূপ পরিবর্তন সাধিত হচ্ছে। আজকে যে অবস্থানে আছে কালকে তার থেকে পরিবর্তন হবে এবং এরপরে আরো ব্যাপক পরিবর্তন হয়। এভাবে পরিবর্তন প্রতিনিয়ত চলতে থাকে। তো ভূমিরূপ পরিবর্তনের অনেকগুলো কারণ রয়েছে। তো আমরা সেদিকে যাব না। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, ভূমিরূপ দুটা ভাবে পরিবর্তিত হয়। একটা হচ্ছে আকস্মিক পরিবর্তন, অন্যটি হচ্ছে ধীর পরিবর্তন। আকস্মিক বলতে আমরা যে শব্দটা বুঝি সেটা হচ্ছে হঠাৎ করে যে পরিবর্তনটা, আর ধীর পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে পরিবর্তন। অর্থাৎ যদি ভূমিকম্প বা ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে দেখা যায় হঠাৎ করে ভূমিরূপটা রাতারাতি পরিবর্তন হয়ে যায়। উঁচু ভূমি ভেঙে সমতল ভূমি কিংবা নিম্নভূমিতে সৃষ্টি হয়। আবার কখনো কখনো নিম্নভূমি উত্থিত হয় উঁচু ভূমি বা সমতল ভূমিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে যেটা দ্রুততম সময়ের মধ্যে সংঘটিত হয়। আর ধীর পরিবর্তন বলতে বুঝি অর্থাৎ ধীরে ধীরে ভূমি যে পরিবর্তনটা তার ভিতরে আছে ক্ষয়ীভবন। অর্থাৎ হয়তো কত উঁচু যে ভূমি সেটা নিম্নভূমিতে সৃষ্টি হওয়া বা সমতল ভূমিতে সৃষ্টি হওয়া, তার ভিতরে লঘুভবন আছে, অপসারণ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকস্মিক পরিবর্তন তিনটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্প ও আগ্নেয় অগ্নুৎপাত। আর ধীর পরিবর্তনের মধ্যে আছে ক্ষয়ীভবন, অবক্ষেপণ, নগ্নীভবন ও অপসারণ। তো আকস্মিক পরিবর্তনের অন্যতম একটা কারণ হচ্ছে ভূমিকম্প। আমরা আজকে ভূমিকম্প নিয়ে আলোচনা করব। ভূমিকম্প শব্দটির কথা বললেই প্রথমে যে বিষয়টা চলে আসে ভূমি এবং কম্পন। ভূমি বলতে আমরা বুঝি পৃথিবী পৃষ্ঠের স্থলভাগ। কম্পন বলতে বোঝায় কেঁপে ওঠা। অর্থাৎ প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো কারণে ভূমির কোনো অংশ হঠাৎ করে কেঁপে উঠলে সে অংশে যে কম্পনের অনুভূতি করে সেটাই মূলত ভূমিকম্প। তো শিক্ষার্থী বন্ধুরা, ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটা প্রলয়ঙ্কারী পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে কিংবা পৃথিবীর কোনো একটা অংশকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তো বিজ্ঞানীরা ভূমিকম্পের নানান কারণ বিশ্লেষণ করেছেন, গবেষণা করেছেন। তো তাদের দেওয়া কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো আছে আজকে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে কারণটা চলে আসে সেটা হচ্ছে ভূ আন্দোলন। ভূপৃষ্ঠের কোনো অংশে হঠাৎ আন্দোলিত হলে, অর্থাৎ আমরা জানি সমগ্র পৃথিবীতে 7টা প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো কোনো কারণে এক স্থান থেকে অন্য স্থানে সরে গেলে বা সংকোচন বা প্রসারণ ঘটলে একটি আরেকটির সাথে সংঘর্ষের সৃষ্টি হলে কম্পনের সৃষ্টি হতে পারে, যার থেকে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভূ আন্দোলন ভূমিকম্প সৃষ্টির অন্যতম একটি কারণ। দ্বিতীয় যে কারণটি সামনে চলে আসে সেটা হচ্ছে তাপ বিকিরণ। ভূপৃষ্ঠে প্রতিনিয়তই তাপ তৈরি হয়। অভ্যন্তরে যে উপরিস্থিত যে তাপটা তৈরি হয় সেটা বিভিন্ন কারণে তাপটা বিকিরণ করে শীতল হতে পারে। কিন্তু ভূ অভ্যন্তরে এই তাপ চাইলেই হঠাৎ করে শীতল হওয়ার সুযোগ নেই। ফলে অভ্যন্তরস্থ তাপটা ভূপৃষ্ঠের যে অংশ দিয়ে বা যে নরম যে অংশ পায় সে অংশ দিয়ে বের হয়ে আসতে চায়। ফলে ওই অংশে প্রচন্ড রকম চাপের সৃষ্টি করে। এই চাপের ফলে সেখানে কম্পনের সৃষ্টি হয়, তার থেকে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপ বিকিরণ ভূমিকম্প সৃষ্টির অন্যতম একটি কারণ। এরপরে দ্বিতীয় যে কারণটি চলে আসে সেটা হচ্ছে ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। ভূপৃষ্ঠের অভ্যন্তরে বা ভূপৃষ্ঠ উপরিস্থ কোনো স্থানে প্রচন্ড রকম চাপ সৃষ্টি হলে, অর্থাৎ শিলাগুলো দেবে গেলে সে অংশের নিচের অংশকে ধাক্কা দেয়। ফলে ওই অংশে কম্পন ছড়িয়ে পড়ে, যার থেকে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম যে চাপ বৃদ্ধি ভূমিকম্প সৃষ্টির আরো একটি কারণ। চতুর্থ যে কারণটির কথা বিজ্ঞানীরা বলেন সেটা হচ্ছে ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভে পানি
তাপের ফলে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প যখন বাড়তে বাড়তে অনেক বেশি পরিমাণে হয়ে যায় তখন সেটা উপযুক্ত স্থানকে ধাক্কায় দেয়, ধাক্কার ফলে সে অংশে ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে আমরা জানলাম যে ভূগর্ভস্থ বাষ্প ভূমিকম্প সৃষ্টির আরেকটি কারণ। পঞ্চম যে কারণটি কথা বিজ্ঞানীরা বলেছেন সেটা হচ্ছে ভূগর্ভস্থ আগ্নেয় পদার্থ। আমরা জানি ভূ অভ্যন্তরে এত পরিমাণে তাপ অর্থাৎ 3000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে ভূ অভ্যন্তরে ম্যাগনেসিয়াম বা সিলিকনের মতো ধাতু গলে গিয়ে লাভায় পরিণত হয়। এই লাভা তাপ বিকিরণের জন্য ভূ উপরিভাগে চলে আসতে চায়। নরম যে অংশে ভূপৃষ্ঠের নরম যে অংশে এই লাভা চাপ তৈরি করে সেখানে কম্পনের সৃষ্টি হয়। ফলে আগ্নেয়গিরির ভূগর্ভস্থ আগ্নেয় পদার্থ ভূমিকম্প সৃষ্টির অন্যতম আরেকটি কারণ। এরপর যে কারণটা চলে আসে সেটা হচ্ছে শিলাচ্যুতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো উঁচু পর্বত কোনো কারণে ফেটে গেলে বা যদি ভেঙে যায়, ভেঙে গড়িয়ে নিচে পড়ে, পড়ার সময় পর্বত গাছে কিংবা পৃষ্ঠে ভূপৃষ্ঠে এসে প্রচুর রকম কম্পনের সৃষ্টি করে, যার থেকে ভূমিকম্প অনুভূত হয়। তাহলে আমরা জানলাম সে শিলাচ্যুতি ভূমিকম্প সৃষ্টির আরেকটি কারণ। ভূগর্ভস্থ পানির প্রবেশ। আমরা জানি উপরিভাগে যে পানি সেটা বিভিন্ন গর্ত বা ফাটলের মধ্যে দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। যখন চেষ্টা করে তখন ওই স্থানের তাপের কারণে পানিগুলো বাষ্পে পরিণত হয়। বাষ্প এক সময় বাড়তে বাড়তে যখন অনেক বেশি পরিমাণে হয়ে যায় তখন ভূ পরিভাগে ধাক্কার সৃষ্টি করে বা প্রচন্ড চাপের সৃষ্টি করে। চাপ থেকে ভূ পরিভাগ কেঁপে ওঠে, যার কারণে ভূমিকম্প অনুভূত হয়। তাহলে আমরা জানলাম যে ভূগর্ভস্থ পানি প্রবেশ ভূমিকম্প সৃষ্টির আরেকটি অন্যতম কারণ। এরপর যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিমানি সংগ্রহার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি শীতপ্রধান অঞ্চলে পর্বতের গায়ে তুষার জমে গিয়ে বরফের সৃষ্টি হয়। এই বরফ যখন অনেক বড় আকার ধারণ করে সেটা মহাকর্ষ শক্তির কারণে কিংবা ফেটে গেলে নিচে গড়িয়ে পড়ে। যখন বড় আকৃতির একটি বরফ গড়িয়ে নিচে পড়ে, যে অংশে পড়ে সেখানে প্রচুর রকম কম্পনের সৃষ্টি করে। ওই স্থান সহ পার্শ্ববর্তী অঞ্চলে যে এর ফলে যে কম্পন অনুভূত হয় সেটাই মূলত ভূমিকম্প। তাহলে আমরা জানলাম যে হিমানি সংগ্রহপাত ভূমিকম্প সৃষ্টির আরেকটা অন্যতম কারণ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গুহা বা খনির ভাঙন। আমরা জানি প্রত্যেক দেশ বা সারা পৃথিবীতে মাটির খনিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। তার ভিতরে চুনাপাথর, কয়লা অন্যতম। চুনাপাথর কিংবা কয়লা তোলার সময় মাটির অভ্যন্তরে বৃহৎ আকৃতিতে গুহা তৈরি করা হয়। এই গুহার উপরে অংশে ছাদের মতো থাকে, মাটির ছাদ, যেটা কোনো কারণে ভেঙে পড়লে বা ফেটে গেলে যখন নিচে গড়িয়ে পড়ে তখন সে অংশে নিচের কম্পনের সৃষ্টি করে। এই কম্পন থেকে মূলত ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে আমরা জানতে পারলাম যে গুহা বা খনি ভাঙন ভূমিকম্প সৃষ্টির আরেকটি কারণ। সর্বশেষ যে কারণটা তিনি বলেছেন সেটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাত অর্থাৎ আগ্নেয়গিরি যখন লাভা ভূপৃষ্ঠের উপরের দিকে উঠে আসার সময় জ্বালামুখে অর্থাৎ যে মুখ দিয়ে বের হয়ে আসে সেখানে প্রচন্ড রকম ঝাঁকুনি বা কাঁপুনির সৃষ্টি করে। এই কাঁপুনি থেকে ওই অংশে ভূমিকম্প সৃষ্টি হয়। সেখানে তোমরা জানো যে ইন্দোনেশিয়াতে প্রায় সেই ধরনের লাভা নির্গত হওয়ার ফলে সেই অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত ভূমিকম্প সৃষ্টির আরেকটি অন্যতম কারণ। আমরা এখন ভূমিকম্পের কারণগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই পর্যায়ে শিক্ষার্থীরা আমরা ভূমিকম্পের ফলাফল নিয়ে আলোচনা করব। ভূমিকম্পের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী ও ব্যাপক ক্ষতি সাধন করে। তার মধ্যে গাছপালা ধ্বংস করে, ঘরবাড়ি, রাস্তাঘাট, দালানকোঠা, অবকাঠামো সবকিছু ধ্বংস করে দেবে। শুধুমাত্র দালানকোঠা বা ঘরবাড়ি ধ্বংস করে ব্যাপারটা এমন না, জানামালেরও ব্যাপক ক্ষতি সাধন করে। প্রচুর লোকের হতাহত হয়। যেহেতু ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, ফলে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি সেটা পূর্ব অনুমান করা বা পূর্ব থেকে সাবধান করার কোনো সুযোগ না থাকার কারণে এই ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হয়ে থাকে। তো এই ফলাফলগুলির মধ্যে আমরা যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে প্রথমে চলে আসে ভূমি উত্থান পতন। ভূমিকম্পের কারণে ভূমি উত্থান পতন ঘটে। তো আমাদের প্রশ্ন হচ্ছে উত্থানটা কি? উত্থানটা হচ্ছে সেটার মধ্যে তোমরা জানো যে কোনো স্থান হঠাৎ করে সৃষ্টি হওয়া, আর পতন বলতে আমরা বুঝি যে কোনো স্থান ধ্বংসপ্রাপ্ত হওয়া।
ভূমির পুরো অঞ্চল অর্থাৎ ভূমিকম্পের কারণে অনেক সময় দেখা যায় যে সমুদ্রপৃষ্ঠ উঁচু পর্বতের সৃষ্টি করে বা শৈলশিলা সৃষ্টি করে, আবার কোনো বৃহৎ পাহাড় নির্জমিত হয়ে নিচু সমতল ভূমি সৃষ্টি করতে পারে বা সেখানে বৃহৎ আকৃতির জলাশয় হতে পারে। তাহলে আমরা জানি যে ভূমিকম্পের কারণে যেরকম নতুন ভূমির উত্থান হয় তেমনি আবার ধ্বংসপ্রাপ্ত বা পতনও হতে পারে। তাহলে ভূমিকম্পের ফলে উত্থান বা ভূমির উত্থান বা পতন ঘটে। শিক্ষার্থীরা এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফাটলের সৃষ্টি। ভূমিকম্পের কারণে বৃহৎ আকৃতির ফাটল সৃষ্টি হয়, শিলাখণ্ডগুলো ভেঙে গিয়ে দুপাশে প্রসারিত হয়, ফলে বৃহৎ আকৃতির ফাটল বা গর্তের সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের কারণে আমরা বলতে পারি যে ফাটলের সৃষ্টি বা শিলাখণ্ডগুলো ফাটলের সৃষ্টি করে। তৃতীয়টা যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। তোমরা জানো যে ভূমিকম্প যখন হয় তখন সমুদ্র তলদেশের ভূমিও অনেক সময় উত্থিত হয়, তো সেই তেমনিভাবে যদি কোনো নদী বা সমুদ্রের তলদেশের ভূমি উত্থিত হয় তখন নদীর গতিপথে বাধার সৃষ্টি করে। বাধার সৃষ্টি করলে সেই নদী বেঁকে গিয়ে অন্যদিকে প্রবাহিত হয়, এতে করে নদীর গতিপথ পরিবর্তন হয়। 1915 সালে ভারতের দিবাং নদী গতিপথ এই ভূমিকম্পের কারণে মূলত পরিবর্তন হয়ে গিয়েছিল। এরপরে যে ঘটনাটা ঘটে সমুদ্র তলের পরিবর্তন। ভূমিকম্পের কারণে বা ভূমিকম্পের ফল হিসেবে সমুদ্র তলের পরিবর্তন ঘটে। আমরা জানি যে সাম্প্রতিক সময় 2004 সালে যে ভূমিকম্প হয়েছিল সেখানে ভারত মহাসাগরের তলদেশ কিছুটা উত্থিত হওয়ার কারণে সমুদ্র তলের একটা পরিবর্তন সাধিত হয়েছিল। তো আমরা বলতে পারি যে ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্র তলদেশ ভূমি পরিবর্তন বা তলদেশ পরিবর্তন হতে পারে। এরপর যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে সুনামি প্রবাহ। ভূমিকম্পের কারণে যেটা ঘটে থাকে সুনামি বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে সামুদ্রিক ঢেউ। যখন ভূমিকম্প সংঘটিত হয় তখন সমুদ্রের মধ্যে প্রচন্ড রকম ঢেউ সৃষ্টি করে, এই ঢেউ সুনামির সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি ভূমিকম্পের ফলাফল হিসেবে অন্যতম একটি যে ঘটনা ঘটে সেটা হচ্ছে সুনামি প্রবাহ। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে ভূপাত। এটা মূলত ভূমিকম্পের কারণে ঘটে থাকে। ভূপাত বলতে বোঝায় ভূপৃষ্ঠ বা কোনো স্থানে যদি পর্বত থাকে সেখানে পর্বত ভেঙে গিয়ে নিচে ভূপাতিত হয়, অর্থাৎ ভেঙে নিচে পড়লে সেটাকে আমরা ভূপাত বলতে পারি। অর্থাৎ পাহাড়ের কোনো একটা অংশ যদি ভেঙে ভূপৃষ্ঠের নিচে পতিত হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি ভূপাত। এটা সাধারণত ভূমিকম্পের কারণে ঘটে থাকে। এরপর যেটা হয় সেটা হচ্ছে স্পর্শন বিনিষ্ট। ভূমিকম্প যখন সংঘটিত তখন উপকূলীয় এলাকায় সমুদ্র বা কাছাকাছি যদি নদী থাকে তখন পানিগুলো ভূগোলে ছাপিয়ে পড়ে বা প্লাবনের সৃষ্টি করে। যখন পার্শ্ববর্তী অঞ্চলে প্লাবনের সৃষ্টি করে, প্লাবনের ফলে ওই অঞ্চলের ফসল প্লাবিত হয়ে নষ্ট হয়ে যায়। তো আমরা বলতে পারি ভূমিকম্পের কারণে ফসল বিনষ্ট হয়। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জানামালের ব্যাপক ক্ষতি। ভূমিকম্পের কারণে জানামালের ব্যাপক ক্ষতি সাধন করে, বিশেষ করে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়, গাছপালা ভেঙে পড়ে, গবাদি পশু হাঁস মুরগি এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, মানুষ হতাহত হয়, এমনকি নিহতের ঘটনাও ঘটে। 2015 সালে নেপালের 8.1 মাত্রার ভূমিকম্পে প্রায় 10,000-এর মতো মানুষ মারা যায় সেখানে। এরকম অতীত বহু ভূমিকম্পের ফলে ব্যাপক জানামালের ক্ষতি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ভূমিকম্প জানামালের ব্যাপক ক্ষতি সাধন করে। শিক্ষার্থীরা আমরা প্রথমেই ভূমিকম্পের কারণ এবং পরবর্তীতে ভূমিকম্পের ফলাফলগুলি সম্পর্কে জানব। এই ভূমিকম্প পরিমাপের জন্য 1935 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক C.F. রিক্টার, যিনি একটি স্কেল আবিষ্কার করেন, তার উদ্ভাবিত স্কেলটি তারই নাম অনুসারে রিক্টার স্কেল নামকরণ করা হয়। এটার সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায়। তিনি তার স্কেলের মানদণ্ড 1 থেকে 10-এর মধ্যে রেখেছেন, যেখানে 1 থেকে 4-কে মৃদু ভূমিকম্প এবং 5 থেকে 10-কে তীব্র ভূমিকম্প হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো যেই স্কেলের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয় সেটাকে বলা হয় রিক্টার স্কেল। তাহলে আজকে শুরু করব আমরা ভূমির পরিবর্তন, সেখানে আকস্মিক পরিবর্তন, দিক পরিবর্তন ও পরবর্তীতে ভূমিকম্প, ভূমিকম্পের কারণ, সর্বশেষ ভূমিকম্পের ফলাফল এবং
ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল রিক্টার স্কেল সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরো ভালো করে লিখে নেবে, সাথে এই অংশের যে সৃজনশীল আছে সেটা সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা সেই সমাধানটা করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।